মস্ত বড় জয় পেয়েছেন আমাদের ভাইপো বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের এই এসআইআর নিয়ে মামলার রায় শোনার পর এমন করে বলেছেন যে বাংলার মানুষের মৌলিক অধিকার ভোটাধিকার যারা কেড়ে নিতে চেয়েছে তাদের দু গালে কষিয়ে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট। এইভাবে যখন বলছিলেন না, আমার ভেবে মনে হচ্ছিল উনি বুঝি নাচছেন আনন্দে। মস্ত বড় জয়, কত বড় জয় আমি আপনাদেরকে পয়েন্ট ধরে ধরে ধামাধরা মিডিয়া সেই জয়কে বড় করে দেখিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট আসলে কি বলেছে, কিভাবে ভাইপো জয় পেলেন আর পেলেন না তার বিচার আপনারা করবেন। আমার কথা শুনে আমি বলবো এক এক করে। যদি প্রতিবেদন ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাকি বলছে ভাইপো বাবু কত বড় জয় পেলেন সেটা জানতে দেখুন ও শুনুন পিনাকি বলছে। শুরুতেই একটা কথা বলি যে সুপ্রিম কোর্ট কখনো এটা চাইতেই পারে না যে দেশে ঠিকঠাক এসআইআর হবে না। প্রতিটি রাজ্যে যেই মামলা করুক সুপ্রিম কোর্ট এমন কথাই তো বলবে যাতে এসআইআরটা সুষ্ঠুভাবে হয়, বিদেশিদের যাতে বাদ দেওয়া যায়, অবৈধ ভুয়ো ভুতুড়েদের বাদ দেওয়া যায়, এটাই তো বলবে, সেটাই তো বলেছে। অথচ ভাইপো বাবুরা যে আবেদন করেছিলেন যাতে ভুয়ো মৃত জালি অবৈধ অন্য দেশের লোক তাদেরকে সরানো যাবে না, তার জন্য নানা কারসাজির আবেদন করেছিলেন। আর বলা হলো যে সুপ্রিম কোর্ট থাপ্পড় মেরে দিয়েছে। আমি আপনাদের বলবো তখন আপনারা বুঝতে পারবেন কত বড় জয় পেয়েছেন তিনি। তিনি কালকে আমি শুনছিলাম কোন একটা সভায় বলছিলেন যারা বাংলার মানুষের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চলেছে তাদের দুগালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। তারপর আবার বলছেন, উনি বলছিলেন যে 1 কোটি মানুষকে বেছে বেছে ভোটার তালিকা থেকে বাদ দেবে বলেছিল। এই জয় সেই খেটে খাওয়া মানুষের জয়, বাংলার জয়, মা মাটি মানুষের জয়। দারুণ, হাততালি। সেই সবাই খুব একটা ভিড় ছিল না আমি দেখছিলাম, কিন্তু হাততালি অনেক পড়েছে। আচ্ছা আপনারা বলুন, 1 কোটি মানুষকে বেছে বেছে বাদ দেবে বলেছিল, তাদেরকে নাকি সুপ্রিম কোর্টের রায়ে বাদ দেওয়া যাবে না। আর আমি বলছি আমি সুপ্রিম কোর্টের রায়ের প্রতিটি পয়েন্ট ধরে বলবো, এবং আমি বলবো 1 কোটির বেশি ভোটারের নাম বাদ যেতে চলেছে। ইতিমধ্যেই 80 লক্ষ নাম বাদ যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছে। এবার আপনাদের পয়েন্ট ধরে ধরে বলি। তৃণমূল চেয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকাভুক্ত ভোটারদের নাম তার তালিকা প্রকাশ করা হোক। এটা নির্বাচন কমিশনের কাছে আছে, তবেই না যাদের নোটিশ পাঠানো হচ্ছিল ওই তালিকা ধরে। সুপ্রিম কোর্ট বলেছে পঞ্চায়েত ভবন, বিডিও দপ্তর, পুরসভার ওয়ার্ড অফিসে এই তালিকা ঝুলিয়ে দিতে হবে। খুব ভালো। তাতে কি হবে, গ্রামের সবাই, শহরের সবাই, ওয়ার্ডের সবাই জানতে পেরে যাবেন যে কার কার এই তথ্যগত অমিল রয়েছে। এটুকু ছাড়া তো আর কিছু নয়। সেখানে একটু ভিড় হবে, সবাই দেখবেন, এই দেখবেন ও দেখবেন, উত্তেজনা ছড়াবে, এর ছাড়া কিছু নয়। তাদের কাছে তো নোটিশ যাবেই। এটা কেমন হলো জানেন তো, ধরুন কারো একটু ভুল টুল আছে, এই মেডিকেল টেস্ট করা হয়েছে, ব্লাড টেস্ট করা হয়েছে, তার ব্লাড রিপোর্টটা পঞ্চায়েত অফিসে ঝুলিয়ে দেওয়া হয়েছে, হোক, তাতে গ্রামের মানুষ সবাই জেনে যাবেন তার কি রোগ আছে। কিন্তু এটা তো তার কথা নয়, কথা হচ্ছে তার বাড়িতে তো যাবেই। তবুও এই নোটিশ ঝোলানোর কোনো আপত্তি নেই। এই নোটিশ ঝোলানোর ফলে কারো নাম বাদ যাবে না এটা বলা যায় না। কারণ আসল কার নাম বাদ যাবে কার নাম থাকবে সেটা তো ঠিক হবে শুনানিতে। নোটিশ ঝোলালেও শুনানি, না ঝোলালেও শুনানি। অতএব সুপ্রিম কোর্টের এই যে নির্দেশ, এটা বোঝা গেল ভাইপো বাবুর বা তার দলের নাচানাচি করার কোনো জায়গা নেই। নোটিশ প্রাপ্ত ভোটাররা তাদের নথি মনোনীত প্রতিনিধিদের মাধ্যমে জমা করতে পারেন। ঠিক আছে, আমার বাড়ির কারো সমস্যা হলে সেটা আমি আমার বাড়ির কাউকে দিয়ে জমা দিতে পারি। আগেও নিয়ম ছিল, এখনো সেই নিয়ম রয়েছে, সেই নিয়ম রইল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হ্যাঁ ওটা জমা দেওয়া যাবে। এমনকি দেখুন এই যে অনলাইনে আপডেট করা যাচ্ছে নথি, সেটা তো সবাই বাড়িতে অনলাইনে আপডেট করছেন না। হয় বাড়িতে ছোট ছেলে মেয়ে যারা আছে তারা প্রবীণদেরটা করে দিচ্ছেন, কেউ কেউ সাইবার ক্যাফেতে যাচ্ছেন সেখানে গিয়ে করছেন, তো অন্যের মাধ্যমেই হচ্ছিল, সেটা হবে। ভোটাররা রাজনৈতিক দলের বিএলএ কে মনোনীত করতে পারেন।
এই দাবিটা ভাইপো বাবু বলছেন খুব বড় জয়। ওই যে তিনি দিল্লিতে গিয়েছিলেন, বলেছিলেন জ্ঞানেশ কুমারকে আঙুল তুলেছি, উনি আঙুল তুলেছেন, আমি বলেছি আপনি মনোনীত আমি নির্বাচিত, সেই যে ঝগড়ার কথা, তাতে কি দাবি ছিল? BLA 2 শুনানির সময় থাকবে। সুপ্রিম কোর্ট কি বলেছে? না, কিচ্ছু বলেনি এই ব্যাপারে। খালি বলেছে যে BLA 2 তিনি কারো নথি নিয়ে জমা দিতে পারবেন, তবে সুপ্রিম কোর্ট একটা তবে রেখেছে। এই তবেটা হচ্ছে যে ভোটারের নথি কোনো BLA 2 জমা দিতে যাবেন, সেই ভোটারের একটা চিঠি তাকে নিয়ে যেতে হবে, সেখানে সই বা টিপ সই কোনো কিছু একটা থাকবে যে আমি অনুমোদন দিলাম আমার নথি তিনি জমা দেবেন। তাহলে জয়টা কোথায় হলো বলুন তো? BLA 2 কিন্তু থাকবে না ওখানে, নথি জমায় দিতে হবে রসিদ। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর দাবি ছিল। আমিও মনে করি এটা খুব ভালো সিদ্ধান্ত, এটা কমিশন আগে করলেই ভালো করতো, যে কেউ একটা কাগজ জমা দিল সেক্ষেত্রে একটা রসিদ দেওয়ার নিয়ম। আমাদের পশ্চিমবঙ্গের থানায় FIR করলেও দেয় না, জিডি তো ছেড়ে দিচ্ছি, সে দেয় না, ওসব আলাদা বিষয়, কিন্তু এটা জাতীয় নির্বাচন কমিশন একটা রসিদ দেওয়া উচিত। সময়সীমা ফুরলেও তালিকা প্রকাশের পরে নথি দিতে আরো 10 দিন সময় দিতে হবে, কেউ আপত্তিও জানাতে পারেন তার মধ্যে। তার মানে কি, এই যে ফর্ম 7 জমা দেওয়া সেটা আরো 10 দিন ধরে চলবে কারো নাম্বার দিতে গেলে। এই সব বিষয়গুলো তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। এই 10 দিন কমিশন বাড়াবে কি বাড়াবে না কমিশনের সিদ্ধান্ত। কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে ভোটটাও করতে হবে, তা না হলে সাংবিধানিক সংকট এবং রাষ্ট্রপতি শাসন, তার অনেক বাধ্যবাধকতা আছে। এরপর যেটা নিয়ে ভাইপো বাবুরে এত নাচছেন, চায়ের দোকানেও নাচানাচি হচ্ছে। আমি তো AI কে বলছিলাম যে এরা খুব মজা পেয়েছে, তারা নাচছে, AI একটা ভিডিও বানিয়ে দিয়েছে ভাইপো বাবু নাচছেন, কিন্তু আদৌ তিনি এরকম করতে পারেন না। তিনি একটা জেলা সফরে গেলে 5000 পুলিশ লাগে মশাই, তিনি একটা ব্যাপার, দলের নেতারা তার 3 ফুটের মধ্যে আসতে পারেন না, তিনি নাচবেন, এটা হয় না। AI নাচিয়েছে, আমি দেখালাম আপনাদের। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে পঞ্চায়েত ভবন, মন দিয়ে শুনুন, পঞ্চায়েত ভবন ওয়ার্ড অফিসে ভোটাররা নথি জমার সময়ই সরাসরি বা মনোনীত প্রতিনিধির মাধ্যমে শুনানি সারতে হবে। খুব ভালো কথা, শুনানি সারতে হবে কেউ জমা দিলে। কিন্তু এই যে পঞ্চায়েত অফিস, এবার ওয়ার্ড অফিস, এখানে কারা শুনানি করবেন? ERO বা AERO ছাড়া তো শুনানি করা যায় না। তাহলে রাজ্য সরকারকে আরো অনেক কর্মী দিতে হবে যারা পঞ্চায়েত অফিসে বসবেন। আর তা না হলে কি হবে, এখন যা নিয়ম হয়েছে, মানে সেটা যদি মেনে নেয় কমিশন, তাহলে পঞ্চায়েত অফিসে তালিকা দেখতে একজন যাবেন, আবার তিনি শুনানির চিঠি নিয়ে একদিন BDO অফিসে যাবেন, তাকে ডবল খাটনি। আগে একটা ছিল, আবার ডবল হলো। কিন্তু যদি সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে তো রাজ্য সরকারকে আরো কর্মী দিতে হবে, তারপর কমিশন তাদের প্রশিক্ষণ দেবে, তারপরে না তাদের জন্য ওই পাসওয়ার্ড তৈরি হবে সফটওয়্যারের, তবে তারা তো কাজ করবেন। এত কর্মী আছে তো এক্সট্রা, আমি জানি না। পঞ্চায়েত ভবন বা ওয়ার্ড অফিসে শুনানির জন্য নির্বাচন কমিশনের প্রয়োজন মতো রাজ্যকে কর্মী যোগাতে হবে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, সেই ব্যবস্থা হয়েছে কি হয়নি সেটা না দেখেই নাচানাচিটা শুরু হয়েছে, কে কাকে থাপ্পড় মেরেছে, কে কার ভোটাধিকার কেড়ে নিচ্ছিল, বিপ্লব। জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করতে হবেই, এটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি। সুপ্রিম কোর্ট বলেছে নির্বাচন কমিশনকে আপনারা ভেবে দেখতে পারেন। দেখুন, জাতীয় নির্বাচন কমিশন একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান গোটা দেশে কাজ করছে। আমার রাজ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে পিতার নাম থাকে, অন্য রাজ্যে নাও থাকতে পারে, এরকম আছে। CBSE বোর্ড, ICSE বোর্ড, বিহার বোর্ড, উত্তরপ্রদেশ বোর্ড, রাজস্থান বোর্ড, লখনৌ, প্রচুর বোর্ড আমাদের দেশে। সব বোর্ডে তো এক নিয়ম নয়, কিন্তু সার্টিফিকেট যেটা ক্লাস 10 বা মাধ্যমিক বা যেখানে যেটা পরীক্ষা, তার যে সার্টিফিকেট সেখানে গোটা দেশে সব জায়গাতেই পিতার নাম থাকে। তাই জন্যই মাধ্যমিকের অ্যাডমিট নয়, সার্টিফিকেটের ব্যবস্থা করেছে। এখন পশ্চিমবঙ্গের জন্য আলাদা আইন নির্বাচন কমিশন করতে পারে কিনা বা করবে কিনা
সেটা কমিশন ভাববে, কিন্তু যদি করা হয় আমার সমর্থন রয়েছে বা আপনারাও নিশ্চয়ই সমর্থন করবেন, কারণ মানুষের হ্যারাসমেন্ট কমবে মাধ্যমিক পরীক্ষার যদি অ্যাডমিটটাকে ব্যবহার করতে দেওয়া হয়। এইবার যেটা দেখুন, নির্বাচন কমিশনের কাছে যা যা দাবি তুলে আঙুল তোলা হয়েছিল সেগুলো তো কিছু করেনি। এখনো পর্যন্ত যা নিয়ম জেলা কর্তাদের চিঠি দিয়ে কমিশন জানিয়েছে, জেলা কর্তারা ঠিকমতো কাজ করছে না। শুনানির দায়িত্বে থাকা যে ইআরও এই ইআরও, তারা সবকিছু জেনে শুনেও এমন অনেক ভুলভাল নথি গ্রহণ করছিলেন। কেন করছিলেন তারা? এর ফলেই তো মানুষের এত হয়রানি। যে নথিটা দিলে নাম তোলা যাবে না সেই নথি কেন জমা নেওয়া হয়েছে, এই প্রশ্নটা কে করবে? কমিশনের তরফে জেলা কর্তারা যেটা পেয়েছিলেন বার্তা, তাতে বলা হয়েছিল যে নথিবদ্ধ যে 13টি কাগজ সেগুলোই জমা দিতে হবে। কখনো বলা হয়নি যে আধার কার্ড দিয়ে নাম তোলা যাবে, ভোটার কার্ড দিয়ে নাম তোলা যাবে। আধার কার্ডটা বলা হয়েছে ঠিকানার পরিচয়পত্র দেওয়া যাবে, কিন্তু তার সঙ্গে এই 13টি নথির একটি না একটি দিতেই হবে। কিন্তু সেটা তো করা হচ্ছে না। এবং জেলা কর্তারা ভোটার এবং আধার কার্ডের প্রতিলিপি নিয়ে যারা গেছেন তাদেরটা জমা করে নিয়েছেন, কিন্তু সেটা তো নিয়ম নয়। আধার কার্ড দিলে দ্বিতীয় নথি দিতে হবে। কোন কোন জায়গায় ব্যাংকের পাসবই, জমি রেজিস্ট্রেশনের কাগজ, 100 দিনের কাজের প্রকল্পের এই মনরেগার জব কার্ড, এমনকি আমাদের পিসিমণির দেওয়া স্বাস্থ্য সাথী কার্ডের জেরক্স কপি নিয়েও চলে গেছেন অনেকে, এবং সেগুলো জমা নেওয়া হয়েছে। কেন নেওয়া হলো? এখন সেগুলো তো আপলোড করা যাচ্ছে না, তাদেরকে আবার ডাকতে হবে, ডেকে বলতে হবে তুমি অন্য কাগজ দাও। এই যে হ্যারাসমেন্ট, এই হ্যারাসমেন্টটা তৈরি করলো রাজ্য সরকারি কর্মচারীরা যারা ইআরও এই ইআরও হয়ে কাজ করছেন, এবং জেলা শাসকরা, তারা সেগুলো পেয়েছেন। একটা জেলায় জেলা শাসকই হচ্ছেন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় প্রতিনিধি। তিনি কি করছেন? এগুলো সব টেবিলে জমিয়ে রেখে দিয়েছেন। তিনি বলে দিতেই পারেন যে এই কাগজগুলো চলবে না। শুনানির সময় দাখিল হওয়া এই সব নথি কমিশনের প্রযুক্তিতে আপলোড করা হলো কেন, যেগুলো পরে বাতিল করতে হচ্ছে? পুনর্যাচাইয়ের জন্য জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক, আমি যেটা বলছিলাম, তার কাছে গেল কেন? কমিশন স্পষ্ট চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে এগুলো গ্রহণযোগ্য নয়। আপনারা মনে রাখবেন, ছোটখাটো ভুলের জন্য যেসব গোলমাল হচ্ছে এগুলোর মীমাংসা হয়ে যাবে। নামের বানান, বাবার নামের সঙ্গে ছেলের নামের পদবীর বানানের অমিল, এগুলো মিটে যাবে। এগুলোর পদ্ধতি নির্বাচন কমিশন ঠিক করে দিয়েছে। জেলা শাসকরা সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু তারা ঝুলিয়ে রাখছেন কমিশন করুক, মানুষের হেনস্থা হোক, মানুষের ক্ষোভ বাড়ুক। সুপ্রিম কোর্ট তো সেটা পারে না, এসআইআর বন্ধ করতে পারে না, বা এসআইআর খারাপ হোক এটা বলতে পারে না। জেলা শাসকের সাথে কথা বলেছি আমি, এক জেলা শাসকের সাথে কথা বলেছি, তিনি বলছেন একটা সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনারা বুঝে নিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে তিনি কাকে বলেছেন। তারা বলেছিলেন কাউকে ফিরিয়ে দেওয়া যাবে না, যে নথি থাকুক না কেন যারা যাচ্ছেন সব গ্রহণ করতে হবে। কমিশন কি বলেছে না বলেছে সেসব শুনতে হবে না, আপনারা গ্রহণ করুন। কিন্তু কমিশনের যে যাচাই পর্যায়ে রয়েছে সেখানে গেলে তো সেই কাগজগুলো আটকে যাচ্ছে। তো প্রথম থেকে এই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের অধস্তনদের ভুল নির্দেশ দিলেন, এর জন্যই তো মানুষের এত হেনস্থা। এখন তাই সেগুলো ফিরিয়ে নিতে হচ্ছে। দেখুন, এই রাজ্যে যেভাবে অনিয়ম হচ্ছে এবং কমিশনের হয়ে যেসব রাজ্য সরকারি কর্মচারীরা কাজ করছেন তাদের উপর এত চাপ হচ্ছে, তাই আত্মহত্যা, তাই এত মানুষের হেনস্থা। এটা বুঝতে হবে, গোটা দেশে হচ্ছে একসাথে 12টি জায়গায় হচ্ছে, রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে। কোথাও তো এরকম হচ্ছে না কেন বাংলায়? এটা ভাববার প্রয়োজন আজকে। ফর্ম 7 জমা দিয়ে কোন মৃত বা অবৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করা যায়, আবেদন, তাতে নাম বাদ যায় না। তারপর যাচাই করার দায়িত্ব ইআরও এই ইআরও জেলা শাসকদের। সেই কাজটা বিরোধীরা করতে পারছেন না। গত সোমবার রাজ্য জুড়ে এ নিয়ে বিজেপি, কংগ্রেস, সিপিএম সকলের সাথে তৃণমূলের গোলমাল হয়েছে। বহু জায়গায় বিরোধী দলের
যারা বিএলএ তাদের হাত থেকে ফর্ম 7 নিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে, কোথাও পুড়িয়ে ফেলা হয়েছে। কেন? ওগুলো পুলিশের সামনেই হচ্ছে। ভাইপো বাবু একবার মনে করুন না, একবারটি মনে করুন, সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্যের পুলিশ প্রধান তথা ডিজিকে নির্দেশ দিয়েছেন এসআইআর নিয়ে, ফর্ম 7 জমা দেওয়া নিয়ে, টোটাল যে কাজ চলছে তা নিয়ে কোথাও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেটা খেয়াল রাখতে হবে। আর নাচ, সুপ্রিম কোর্টের রায় নিয়ে যদি তৃণমূলের কোন নেতা নেত্রী কর্মী কেউ নাচেন, তাদেরকে আমি একবার মনে করাবো বাংলার মানুষের জয়ের কথা বলছেন তো। ডিএ মামলা, সুপ্রিম কোর্ট বলেছিল 50% মিটিয়ে দিতে বকেয়ার, রাজ্যের আইনজীবী বলেছিলেন রাজ্যের ডট 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 ফেটে যাবে, ওটা কমিয়ে 25 করুন। সেই 25%ও কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এখনো দেওয়া হয়নি। আদালত অবমাননার মামলা চলছে, যেদিন সেই রায়টা দেওয়া হবে সেদিন সুপ্রিম কোর্টের রায় জোর থাপ্পড়ে সব নিয়ে নাচানাচি করবেন তো। 26,000 চাকরি চলে গিয়েছিল যখন, তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি লড়ে যাব, এ বি সি ডি ই সব ভাবা আছে, কিন্তু কিছু করতে পারেননি। তাদের চাকরির মেয়াদটা আবার একটু বেড়েছে, কিন্তু চলে তো যাবেই। সেই সময় সুপ্রিম কোর্ট বলেছিল যারা জালি, যারা প্রকৃতপক্ষে অবৈধভাবে বিক্রি করা চাকরি কিনেছেন বলে প্রমাণিত, তাদের থেকে বেতন বাবদ পাওয়া টাকাটা ফেরত নিতে হবে। আজ পর্যন্ত রাজ্য সরকার একজনেরও টাকা ফেরত নেয়নি। মানহানির মামলা চলছে সুপ্রিম কোর্টে, সেদিন নাচানাচি হবে তো এই রায়টা বেরোনোর দিন। প্রাথমিক 32,000 চাকরি, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই চাকরি বাঁচিয়ে রেখে দিয়েছে, বেনজির রায় সেটা। কিন্তু তারপর তো আবার সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, 26,000 চাকরি গেলে 32,000 যাবে না কেন? সেই মামলার রায় যেদিন বেরোবে সেদিনকে উদ্বাহু নৃত্য দেখা যাবে তো। ওবিসি মামলা, যে মুসলিম সমাজের জন্য তৃণমূল এত গলা ফাটাচ্ছে, কাঁদছে, তারা সবচেয়ে বড় ভুক্তভোগী ওবিসি মামলার জন্য, সেটা সুপ্রিম কোর্ট হয়ে হাইকোর্টে ফিরে এসছে। তারও তো একদিন রায় ঘোষণা হবে, সেদিন কি উদ্বাহু নৃত্য দেখা যাবে তো ঋষিমণি, ভাইপো বাবু বা তার দলের লোকেদের? আমরা অপেক্ষায় থাকবো সেই দিনটা দেখার জন্য। এবং একই সঙ্গে বলবো সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের ভুল ব্যাখ্যা করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করবেন না। শাসক দলেরও কিছু কর্তব্য আছে। এই প্রতিবেদন কেমন লাগলো জানি অবশ্যই মন্তব্য করবেন, ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।